শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে খুন। আমরা জানি যে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ এবং তারই বিশ্লেষণ চলছে। তবে দুটো সিসি ক্যামেরার ফুটেজ আপনাদেরকে দেখাবো, একটি খুনের আগের, আরেকটি খুনের পরে। প্রথম সিসি ক্যামেরার রেকর্ড আপনাদের সামনে দেখুন। খুনের আগের মুহূর্তে সিসি ক্যামেরা রেকর্ড। সিসি ক্যামেরায় চন্দ্রনাথ রথের গাড়িকে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, সেই গাড়ি মার্ক করে আপনাদেরকে দেখানো হচ্ছে, যেই গাড়িতে ছিলেন চন্দ্রনাথ রথ। সিসি ক্যামেরার ফুটেজে সেই গাড়ি কার্যত স্পষ্ট। হামলার আগের মুহূর্তের এই সিসি ক্যামেরার ফুটেজ। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের থেকে জানবো। রৌনক, ইতিমধ্যে তদন্তকারী অফিসাররা তারা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছেন। এই সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট গতিবিধি চন্দ্রনাথ রথের গাড়ির। ঠিক তখন কটা বাজে, কোন দিক থেকে গাড়ি আসছিল, বিস্তারিত কি কি আপডেট রয়েছে? দেখো, একেবারে যেটা দেখা যাচ্ছে, চন্দ্রনাথ রথ তিনি যে বাড়ি যাচ্ছেন তার আগে ঠিক 400 মিটার দূরে একটি গলিতে তিনি প্রবেশ করেছিলেন, যেখান দিয়ে তার বাড়ি যাওয়ার রাস্তা। 9:58 সময় এবার সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তার গাড়িটি বেরিয়ে যাচ্ছে এবং কিছুটা দূরে গিয়ে, যেখানে সিসিটিভি ক্যামেরা সে অর্থে ভিজিবল নয়, সেখানে গিয়ে গাড়িটা ব্রেক মারে এবং সেখান থেকেই যারা এই দুষ্কৃতী, অর্থাৎ যারা এই হামলার সঙ্গে যুক্ত, তারা কিন্তু তাকে আটকাবার চেষ্টা করে। 2-3টে বাইক সেখান থেকেই তাকে ফলো করতে থাকে এবং শুধু তাই নয়, তাকে ঘিরে ধরে একটি ইম্প্রোভাইজ আর্মস, যে আর্মস কিন্তু সচরাচর এখানকার স্থানীয় দুষ্কৃতীর কাছে পাওয়া সম্ভব নয়, সেই আর্মস দিয়ে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে লক্ষ্য করে গোটা গাড়িতে প্রায় 16 রাউন্ডের কাছাকাছি গুলি চালানো হয়। পুলিশের আধিকারিকরা গোটা এলাকার প্রায় 500 মিটার থেকে 800 মিটার দূরে পর্যন্ত যে কটি ক্লোজ সার্কিট ক্যামেরা, ইতিমধ্যে 8টি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে, সেগুলোকে ইতিমধ্যে বিশ্লেষণ করে দেখা হচ্ছে যে এই দুষ্কৃতীরা তারা গুলি করার পর কিভাবে পালিয়ে গেছিল। কারণ গাড়িটি রেখে তারা বাইকে পালিয়ে গেছে, এমনটাই কিন্তু পুলিশের প্রাথমিক অনুসন্ধান। একেবারে রৌনক, সেই সিসি ক্যামেরার ফুটেজও আমাদের সামনে রয়েছে। একটা সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখলেন, যেখানে হামলার আগের মুহূর্তে সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখলেন, চন্দ্রনাথ রথের গাড়ি হামলার আগের মুহূর্তে যাচ্ছে। আর এবার দ্বিতীয় সিসি ক্যামেরার ফুটেজ আপনাদেরকে দেখাবো। দেখুন, শুভেন্দু অধিকারীর পিএ কে গুলি করে খুন করার পর বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা। দেখুন সেই ছবি, বাইকে করে চম্পট দুষ্কৃতীদের। একের পর এক দুটি বাইক চলে গেল শুভেন্দু অধিকারীর পিএ আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের পর। খুন মৃত্যু নিশ্চিত করতে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। খুন করে বাইক নিয়ে পালায় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরায় রেকর্ড বাইকের গতিবিধি। সম্ভবত এই বাইকে করেই পালায় দুষ্কৃতীরা। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, আমরা গতকালই দেখেছিলাম 8টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছিলেন তদন্তকারী অফিসাররা এবং সেই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। ইতিমধ্যেই যে সিসি ক্যামেরার ফুটেজ আমরা আমাদের নিউজ 18 বাংলার দর্শকদেরকে দেখাচ্ছি, সম্ভবত এরাই কি আততায়ী, অর্থাৎ যে মোটর বাইক, পরপর দুটি মোটর বাইক যাচ্ছে দেখা যাচ্ছে। দেখো, একেবারে অর্থাৎ এই দোহারি এলাকায় যেখানে শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে পরপর গুলি চালানো হয়েছে এবং গুলি চালানো যেটা এখনো পর্যন্ত স্পষ্ট পুলিশরা জানাচ্ছেন যে একাধিক সিসিটিভি কিন্তু ইতিমধ্যে পুলিশের হাতে রয়েছে এবং সেখান থেকে স্পষ্ট যে অর্থাৎ 10:20 নাগাদ সেখানে কিন্তু পরপর গুলির আওয়াজ পাওয়া যায়। গুলি চালানো হয় এই আত্মসহায়ককে লক্ষ্য করে এবং তার মৃত্যু নিশ্চিত করার পরেই কিন্তু যারা বাইকে করে, অর্থাৎ সেখানে কিন্তু যখন এই স্করপিও গাড়িটি যখন দোলতলা থেকে এই দোহারিয়া হয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল, সেই সময় কিন্তু তাকে লক্ষ্য করে একেবারে তার বাড়ির থেকে 50 মিটার আগেই কিন্তু আরেকটি গাড়ি তার সামনে পথ আটকায় এবং সেই গাড়ি থেকে নেমেই কিন্তু পরপর গুলিটা হয় এবং 10:20 নাগাদ কিন্তু সেই গুলি চালানোর ঘটনা ঘটে এবং 10:25 থেকে 27 নাগাদ সেখান থেকে দুটি বাইক, মাথায় কালো হেলমেট দিয়ে কিন্তু দুটি বাইক সেটা দোলতলার দিকে আবার বেরিয়ে আসে। অর্থাৎ এখানেই স্পষ্ট বা এখানেই মনে করা হচ্ছে এই আততায়ীরা এই ঘটনার সঙ্গে যুক্ত, অর্থাৎ যারা আগে থেকেই সেখানে ওত পেতে ছিলেন এবং এই ঘটনা চালানোর পরে যারা গাড়ি, অর্থাৎ 4 চাকা গাড়ি রাখে এবং সেই বাইকগুলো সেখানে ছিল এবং সেই বাইক নিয়ে অর্থাৎ তারা আগে থেকে অলিগলি রাস্তা চিনতেন মধ্যমগ্রাম শহরের এবং সেই রাস্তা দিয়ে অর্থাৎ তারা যশোর রোড ধরে এবং সেখান থেকে 1 কিলোমিটার এসে মধ্যমগ্রাম থেকে ডান দিক টার্ন নেয় এবং সিসিটিভি ফুটেজে তুমি একেবারে জিয়াউল, সেই সিসি ক্যামেরার ফুটেজ আমরা আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি। সম্ভবত এটি সেই বাইক, যে বাইকে করে আততায়ীরা অর্থাৎ দুষ্কৃতীরা পালায়। কিন্তু কোথা থেকে পালায়, কোন
কোন রুটে পালায়, কারণ পূর্ব পরিকল্পিতভাবে মনে করা হচ্ছে একেবারে ঠান্ডা মাথায় এই খুনের ছক কষা হয়েছে। দেখুন, যে সিসি ক্যামেরার ফুটেজের সামনে এসেছে যে পালিয়ে যাওয়ার কোন দুটো রুটে পালাতে পারে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। যশোর রোডে যখন রয়েছে মধ্যমগ্রাম মোড়, আর তার দূরত্ব ঠিক কত, দোহারিয়া থেকে অর্থাৎ ঘটনাস্থল থেকে 200 থেকে 300 মিটার। তাহলে কোন কোন রুট ধরে পালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে? অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের কাছে জানবো। অমিত, তদন্তকারী অফিসাররা তারা অভিযুক্তের খোঁজ চালাচ্ছে, একের পর এক সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ চলছে। আমরা যে সিসি ক্যামেরার ফুটেজ দেখলাম সেখানে সম্ভবত আততায়ীরা দুটো বাইকে করে পালিয়ে গেলে কার্যত স্পষ্ট, কিন্তু একটু বোঝার চেষ্টা করব যে জায়গা থেকে পালিয়েছে সেই অলিগলি দিয়ে কোন কোন রুটে পালানোর ছক কষেছে আততায়ীরা। দেখো, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে যে বাইকের ছবি উঠে আসছে, সে বাইক দেখা যাচ্ছে, প্রথমে দেখা যাচ্ছে এই বাইকটি, আমি ক্যামেরা পার্সনকে বলবো এটা হচ্ছে ঘটনাস্থল, যেখানে এখনো পর্যন্ত কাঁচের টুকরো পড়ে রয়েছে, সেখানে হচ্ছে আটকানো হয়েছিল চন্দ্রনাথের গাড়ি। এবং তারপরেই আমরা দেখছি ক্লোজ সার্কিট ক্যামেরা, যে ক্যামেরার ফুটেজেই দেখা যাচ্ছে দুটো বাইক এই রুট ধরে, অর্থাৎ যশোর রোড থেকে এই রাস্তা ধরেই চন্দ্রনাথের গাড়ি একদম ঠিক গাড়ির পেছন পেছন আসে হচ্ছে যে দুটো বাইক। এবং তার কিছু সময়ের পরে বা কয়েকটা সেকেন্ড পরেই দেখা যাচ্ছে যে বাইকে করে দুষ্কৃতীরা আবার এই রুট ধরেই বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ঘটনাস্থল থেকে বাইক নিয়ে যে বাইকগুলো এই যে যশোর রোড থেকে যে রাস্তা ধরে এসেছিল ঠিক সেই রুট ধরে বাইক ঘুরিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবং যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে ছবিটি ধরা পড়ছে, এই সেই বিল্ডিং, এই যে ক্লোজ সার্কিট ক্যামেরা, এই ক্যামেরার ফুটেজই আমার এক সহকর্মী জিয়াউল সেই ফুটেজ তুলে ধরেছে আমাদের দর্শকদের জন্য। সেই ফুটেজ থেকেই স্পষ্টত দেখা যাচ্ছে যে চন্দ্রনাথের গাড়ি যাওয়ার পর চন্দ্রনাথ গাড়ি থেমে যায়, তার কয়েক সেকেন্ডের মধ্যে দুটো বাইককে দেখা যাচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে। বাইক দুটো আসছে এবং আসার পর তারা আবারও কয়েক সেকেন্ডের মধ্যেই বাইক ঘুরিয়ে ঠিক আবার যশোর রোডের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ যশোর রোড থেকে এই রাস্তা ধরেই বাইকটি আসার পর যখন অপারেশন শেষ হয়ে যায়, অর্থাৎ গুলি যখন চালানো হয়ে যায়, তারপরে ঠিক এই রাস্তা ধরেই দেখা যাচ্ছে বাইক নিয়ে আততায়ীরা ফিরে যাচ্ছে। এবং তারপরে তারা কোথায় গেলেন, সেক্ষেত্রে বেশ কিছু রুট এখনো পর্যন্ত বা বেশ কিছু রুটের ক্লোজ ক্যামেরা ফুটেজ এক্সামিন করা হচ্ছে। সেক্ষেত্রে কি মধ্যমগ্রাম এখান থেকে বেরোলে যশোর রোডের কাছে গিয়ে বাদিক গেলে মধ্যমগ্রাম মোড়, সেখান থেকে ডান দিকে যদি যাওয়া যায় তাহলে কল্যাণী এক্সপ্রেসওয়েতে যাওয়া যাবে। অন্যদিকে আরো যদি স্ট্রেট যদি চলে যায়, অর্থাৎ আমি এই রাস্তা থেকে গিয়ে যদি বাদিকে যাই, বাদিকে আমার যেমন মধ্যমগ্রাম মোড় পড়ছে, মধ্যমগ্রাম মোড় থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে চলে যাওয়া যাবে। আরো যদি কিছুটা এগিয়ে যাই, আরো 2 কিলোমিটার মতো, তাহলে আমরা পাবো হচ্ছে এয়ারপোর্টের দিকে রাস্তা। এয়ারপোর্ট যাওয়ার রাস্তায় যদি আততায়ীরা গিয়ে থাকে, তাহলে বিরাটি মোড়ের কাছ থেকে তারা কল্যাণী এক্সপ্রেস ধরতে পারে, না হলে একদম এয়ারপোর্টের কাছাকাছি গিয়ে তারা ডান দিক দিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেস ধরতে পারে। এই রুটগুলো কিন্তু এসকেপ রুট হিসেবে তারা ব্যবহার করে থাকতে পারে, এমনটা মনে করা হচ্ছে। অন্যদিকে যশোর রোডে ওঠার পরে ডান দিকে তারা যদি যান, ডান দিকে গেলে তারা যাবেন হচ্ছে বারাসাত থেকে তারা বনগাঁ বা বসিরহাট সীমান্ত এলাকায় চলে যেতে পারে, বা আমডাঙ্গা হয়ে নদিয়া পালানোর সম্ভাবনা সেখানকার সিসি ক্যামেরায় নজর তদন্তকারী অফিসারদের। তবে যেভাবে যে খুনের প্যাটার্নে খুন করা হয়েছে তাতে কার্যত স্পষ্ট চন্দ্রনাথকে খুন করতে শার্প শুটারকে সুপারি দেওয়া হয়েছে। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে জানবো। অনুপ, খুনের যে প্যাটার্ন, যেভাবে রেকি করা হয়েছে, যেভাবে পুরো একেবারে পূর্ব পরিকল্পিতভাবে গাড়ির গতিবিধি নজর রাখা হয়েছে, বাইক রাখা হয়েছিল, তাতে তো স্পষ্ট যে একেবারে কোনো শার্প শুটারকেই সুপারি দেওয়া হয়েছিল। কি কি তথ্য আমরা পাচ্ছি? গোটা খুনের ঘটনা, চন্দ্রনাথ খুনের ঘটনা, সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে তথ্য উঠে আসে তাকে খুন করার জন্য শার্প শুটার ব্যবহার করা হয়েছিল। এবং যখন থেকে এই ঘটনা রেকি করা হয়েছিল 4 দিন আগে থেকে, তার পরবর্তী ক্ষেত্রে কোন জায়গায় খুন করবে এই গোটা ঘটনা কিন্তু আগে থেকে রেকি ছিল, এবং সেই জায়গায় কিন্তু আগে থেকে এই শার্প শুটার ব্যবহার করা হয়েছিল এই তথ্য পাচ্ছে। ইতিমধ্যেই 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকারই দুষ্কৃতী, এবং কোন দিকে কোন গতিপথ ছিল, কোথা থেকে ফলো করা হয়েছিল গোটা বিষয় জানার জন্য। এবং এই যে খুনের ঘটনা, সেখানে বলা হচ্ছে 16টা
রাউন্ড গুলি চালানো হয়েছিল পরপর, এবং মৃত্যু সুনিশ্চিত করার জন্যই কিন্তু জানলার যে গাড়ির কাঁচ সেখানে বন্দুক ঠেকিয়ে কিন্তু একেবারে আগ্নেয়াস্ত্র কিন্তু ঠেকিয়ে তাকে গুলি করে খুন করে মৃত্যু সুনিশ্চিত করা হয়েছিল। এই যে গোটা খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় কিন্তু আগে থেকেই যে কোথা থেকে তিনি গাড়িতে উঠবেন, কোন জায়গায় নামবেন এবং কোন জায়গায় সিসি ক্যামেরা নেই, ফাঁকা নির্জন জায়গা, এই জায়গা আগে থেকে বাছা হয়েছিল এবং গাড়িতে করে পিছনে যখন ফলো করা হয় পরবর্তী ক্ষেত্রে বাইক রেডি করা ছিল এবং এই সাবশুটার যখন দুদিক থেকে গুলি চালানোর ঘটনা যখন ঘটে গাড়ি আড়াআড়ি দাঁড় করিয়ে তারপরেই বাঁ দিকের থেকেই কিন্তু এই সাবশুটার গুলি চালাতে থাকে পরপর, এবং পরপর যখন গুলি চালাতে থাকে সে সময় লক্ষ্য করা যায় যে মৃত্যু সুনিশ্চিত হয়েছে নাকি এমনটা স্পষ্ট হওয়ার জন্যই মূলত দেখা যায় যে জানলার যে কাঁচ, অর্থাৎ চন্দ্রনাথ যেদিকে বসেছিল সেদিক থেকে জানলার কাঁচ বন্দুক ঠেকিয়ে গুলি করা হয় এবং তার মৃত্যু সুনিশ্চিত হয়। শরীরের যেহেতু একাধিক জায়গা এই গুলি লেগেছিল, তারপরে তার অতিরিক্ত রক্তক্ষরণের পরবর্তী ক্ষেত্রে মৃত্যু হয়েছিল এবং পুলিশ যেটা জানতে পারছে এই গুলি করার পরবর্তী ক্ষেত্রে বাইকে করেই রাজারহাটের দিক থেকে গুলি দিয়ে তারা কিন্তু চম্পট দেয়। সেই সমস্ত এলাকায় ইতিমধ্যে সিসি ক্যামেরা ফুটেজ তারা সংগ্রহ করছে এবং পুলিশের জিজ্ঞাসায় প্রাথমিক তথ্য উঠে আসছে চন্দ্রনাথকে খুনের জন্য কিন্তু এই সাবশুটার নিয়োগ করা হয়েছিল এবং এই সাবশুটারই গোটা গুলি চালানোর ঘটনা ঘটেছিল এবং চন্দ্রনাথকে খুন করার ঘটনা তিনি ঘটিয়েছেন। একেবারে গতকাল রাতে শুভেন্দু অধিকারীর পিএ কে খুন, পিএ চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। আর চন্দ্রনাথ খুনে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, একদিকে যেমন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে, তেমন অন্যদিকেই তদন্তকারী দল গঠন করা হয়েছে। কারা কারা রয়েছেন এই দলে? দেখো, খুনের মোটিভ কি তা স্পষ্ট হতেই বিশেষ তদন্তকারী দল যারা এই মামলার এই খুনের ঘটনা তদন্ত করবে, সেক্ষেত্রে আইজি সিআইডির নেতৃত্বে দল গঠন করা হয়েছে। এই দলে সিআইডির টিম যেমন থাকছে, সিআইডি হোমিসাইড শাখার আধিকারিকরা থাকছে, সিআইডি অফিসারদের ছাড়াও বেঙ্গল এসটিএফ এর অফিসাররা এই দলে থাকছে। এই দলে থাকছে হচ্ছে স্টেট আইবির অফিসাররা, এছাড়া জেলা পুলিশের আধিকারিকদেরকেও এই এসআইটিতে বা বিশেষ তদন্তকারী দলে কিন্তু নেওয়া হয়েছে তদন্তের ক্ষেত্রে। কারণ যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যে বিষয়গুলো উঠে আসছে এখনো পর্যন্ত, যে পরিকল্পনা করে খুন করা হয়েছে, কিন্তু খুনের পেছনে কারণ কি, অর্থাৎ নেপথ্যে মোটিভ কি রয়েছে তা এখন পর্যন্ত পুলিশ আধিকারিকদের কাছে স্পষ্ট নয়। খুনের ধরন দেখে, যে প্রক্রিয়াতে খুন করা হয়েছে, যেভাবে গাড়ির নাম্বার প্লেট, চ্যাসিসের নাম্বার প্লেট বিকৃত করে বা ডিস্ট্রয় করে দিয়ে যেভাবে গাড়িগুলোকে ব্যবহার করা হয়েছে, নাম্বার প্লেট বদলে দিয়ে গাড়িগুলো ব্যবহার করা হয়েছে এবং দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে এটা পরিকল্পনা করা হয়েছে। এবং যে কায়দাতে গুলি চালানো হয়েছে, শুট করা হয়েছে, তাতে একদম ট্রেন্ড কিলার বলা যেতে পারে বা প্রফেশনাল শুটারকে ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে মোটিভ কি উদ্দেশ্য ছিল, এই সমস্ত তদন্তের জন্য এই বিশেষ তদন্তকারী দল তারা তদন্ত করবে। এবং আজকে সকাল থেকে আমরা দেখছি সিআইডির টিম দফায় দফায় তারা ঘটনাস্থলে এসছেন। সিআইডি হোমিসাইড শাখার টিম তারা ঘটনাস্থলে এসছেন, তারা ঘটনাস্থল এক্সামিন করেছেন। আজকে সকালেও ঘটনাস্থল স্পট থেকে বেশ কিছুটা দূরে, আজকে সকালেও সেখানে বুলেটের খোল বা কার্টিজের খোল সেখানে পড়েছিল, সেটিকে সংগ্রহ করেছে সিআইডির সায়েন্টিফিক উইংস এবং ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা ঘটনাস্থলে এসেছিলেন। তারা সেখান থেকে সেই গুলির খোল তারা সংগ্রহ করে নিয়ে গেছেন। গতকাল রাতে সায়েন্টিফিক উইংসের পাশাপাশি স্টেট ফরেন্সিকের টিম তারা ঘটনাস্থলে এসেছিলেন। তারা এসে নমুনা সংগ্রহ করেছে, যে কায়দাতে একদম গাড়ির কাছে বন্দুক ঠেকিয়ে যেভাবে গুলি করা হয়েছে সেই জায়গাগুলো পরিমাপ করা হয়েছে। সমস্ত বিষয় কিন্তু তদন্ত করা হচ্ছে। একেবারে অমিত, কে বা কারা কোন উদ্দেশ্যে খুন করলো, যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী দল। বারাসাত মেডিকেলে নিহত চন্দ্রনাথ রথের ময়না তদন্তের জন্য 3 সদস্যের টিম গঠন। চন্দ্রনাথ রথের শরীরে 5টি গুলি লাগে। বিস্তারিত জানবো, রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, ময়না তদন্তের প্রক্রিয়া কত দূর? দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে 11টা নাগাদ ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রায় শেষের পর্যায়ে ময়নাতদন্ত প্রক্রিয়া। কল্লোল রায়ের নেতৃত্বে মোট 3 সদস্যের চিকিৎসকের একটি টিম গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে। শুভেন্দু অধিকারী তিনিও ঘটনাস্থলে রয়েছেন। সেক্ষেত্রে দেহের বাঁদিকে, বুকের বাঁদিকে 3টি জায়গায় বুলেট ইঞ্জুরি রয়েছে, মাথার কাছে 3 বুলেট ইঞ্জুরি রয়েছে। এছাড়া প্রকৃত কারণ কি, মৃত্যুর প্রকৃত কারণ কি, এই বিষয়টি কিন্তু ময়নাতদন্তের প্রাথমিক সামনে আসার পরই জানা সম্ভব হবে। একবারে শেষ পর্যায়ে ময়নাতদন্তের প্রক্রিয়া কিছুক্ষণ পরই কিন্তু প্রাথমিক রিপোর্ট সামনে আসবে। বেশ।
বারাসাত হাসপাতালে শুভেন্দু অধিকারী, বারাসাত মেডিকেলে নিহত চন্দ্রনাথ রথের ময়না তদন্ত। গতকালই আমরা জানি বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়ায় গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে। নিহত চন্দ্রনাথের দেহ বুধবার রাতেই নিয়ে যাওয়া হয় বারাসাত মেডিকেল কলেজ এবং হাসপাতালের মর্গে, আর সেখানেই ময়না তদন্ত বারাসাত হাসপাতালে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। আপ্তসহায়ককে গুলি করে খুন, পুলিশি তদন্তে ভরসা শুভেন্দু অধিকারী। পুলিশ সব পারে বলে মন্তব্য শুভেন্দু। বিজেপি সাহেবের কথা কিছু ক্লুও পেয়েছে, কয়েকজনকে ওরা তুলেছে এবং পুলিশ ঠিক যথাসময়ে বলবে আমার বিশ্বাস আছে। ওনারা সিআইডি, ফরেন্সিক এবং সিক সবটা করে করছে, পুলিশ ঠিক লাইনে। পুলিশ পারে, আমাদের রাজ্যের পুলিশ কাজ নেই। আর মৃত্যু নিশ্চিত করতে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথ রথকে। চন্দ্রনাথ রথের শরীরে ঢুকেছে 5টি গুলি। চন্দ্রনাথের মোবাইলে একটি গুলি আটকে যায় যেমনটা জানা যাচ্ছে, কারণ বুক পকেটে মোবাইল ছিল আর সেই মোবাইলেই গুলি লাগে। গতকাল রাতে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়। মৃত্যু নিশ্চিত করতে এলোপাথারি গুলি। কত রাউন্ড গুলি চালানো হয়েছে? জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, দেখো, প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন প্রায় সেখানে 12 থেকে 16 রাউন্ড কিন্তু গুলি চালানো হয়েছে, অর্থাৎ 10টা 20 থেকে 10টা 22-23 পর্যন্ত। এই অর্থাৎ এলাকার মানুষরা জানাচ্ছে যে তারা প্রথমে চকলেট বোমা ফেটেছে, সেই মতো তারা কিন্তু পরবর্তীকালে এসে দেখেছে যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং তারা যেটা জানাচ্ছেন প্রায় 12 থেকে 16 রাউন্ড গুলি কিন্তু পরপর সেখানে চালানো হয়েছে এবং এই চন্দ্রনাথ রথকে লক্ষ্য করেই পরপর গুলি চালানো হয়েছে। এটা কিন্তু একেবারে স্পষ্ট, কারণ সিসিটিভিটাই স্পষ্ট যে এই ঘটনা যারা আহতই তারা কিন্তু আগে থেকে ওখানে ঘটনাস্থলে ছিল এবং যখনই এই চন্দ্রনাথ রথের গাড়ি সেখানে গিয়ে পৌঁছায় এবং পরপর দুই সাইড থেকে, অর্থাৎ সামনে থেকে পিছন থেকে কোনো গুলি করা হয়নি, পুরোটাই দুই সাইড থেকে, একদিকে চালকের আসনে সেখান থেকে গুলি চালানো হয়েছে, সাইড থেকে অন্য সাইডে যেখানে চন্দ্রনাথ বসেছিলেন অর্থাৎ বাস সাইডে সেখান থেকে গুলি চালানো হয়েছে এবং এই ঘটনা এখনো পর্যন্ত শুধু চন্দ্রনাথের রথের গায়ে কিন্তু প্রায় 6টি গুলি লেগেছে, 6 রাউন্ড গুলি তার গায়ে লেগেছে এবং একটি গুলি তার মোবাইল, অর্থাৎ তার একটা আইফোন ছিল বুক পকেটে, সেই বুক পকেটে একটা গুলি সেখানে আটকে যায়, বাকি 5টা কিন্তু শরীরের বিভিন্ন অংশে কিন্তু সেই গুলি আটকে যায়। ফলে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু বলে ঘোষণা করে এবং তার আরো এক সঙ্গী তাকেও কিন্তু গুরুতর অবস্থায়, তিনিও কিন্তু গুলিবিদ্ধ, তাকেও কিন্তু সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং চালককেও উদ্ধার করা হয় সেখান থেকে। ফলে 3জনকে কিন্তু নিয়ে মধ্যমগ্রাম একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু যেভাবে আলতাইরা পরপর গুলি চালিয়েছে ফলে এলাকায় কিন্তু একাধিক সিসিটিভি ফুটেজ দিয়ে মুড়ে রাখা হয়েছে, কিন্তু সেখান থেকে গিয়েই আলতাইরা একেবারে সুনির্দিষ্ট একটি নির্দিষ্ট টাইম, অর্থাৎ 10টা 20 নাগাদ সেখানে আসবেন, এটা কিন্তু আলতাইরা জানতেন। অর্থাৎ তার কিন্তু এই যে মধ্যমগ্রামের বাড়ি, সেখানে তিনি কিন্তু সবসময় তিনি কিন্তু থাকেন না, মাঝে সাথে তিনি আসতেন, অর্থাৎ মাঝে সাথে হচ্ছে সেটা কালকে হতে পারে এবং কালকে যে তিনি এখানে আসবেন সেটা কিন্তু দুষ্কৃতীদের কাছে আগাম কিন্তু তথ্য ছিল, নিখুঁত তথ্য ছিল। একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পনা করেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথ রথকে।